আতুল ভাই আপনাকে স্বাগতম জানাই। আশা করি ভালো আছেন। কেমন আছেন? নমস্কার। ভালো আছি ভাই। আচ্ছা, নমস্কার। নমস্কার। আ আপনার সাথে অনেকদিন ধরে কমিউনিকেট হইতাছে। আপনার দেখছি রাজ্যের যে বর্তমান আ পরিস্থিতি নিয়ে সেটা খুবই উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতি নিয়ে সে হুম, খুবই উদ্বিগ্ন। সেটা আমরাও খুবই উদ্বিগ্ন। খুবই দুঃখজনক ব্যাপার যে রাজ্যে এই অবস্থা চলতেছে। তো অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আপনার একটা লাইভ দেখলাম বা কিছু দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি জীবিতে কর্মে আছেন। কর্ম থাকাকালীন হুম, হুম। মানে থাকা অবস্থায় কি ঘটনা হচ্ছিল? সম্পূর্ণ ডিটেইলসটা একটু জানতে চাইতাছি যে অ্যাকচুয়ালি কি হইতাছে আপনার সাথে বা কি বিষয়? অ্যাকচুয়ালি দেখেন আমি যদি ১ম থেকে কই, আমি ২০০৮ এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পাস কইরা আমি ত্রিপুরাতে আসি। তো আ তখন সিপিএম এর সঙ্গে অনেক ফাইট করছি। যে আমার একটু কাজ করার সুযোগ দাও, যে ত্রিপুরার হেলথ সেক্টরে যে অবস্থা, আমার যে নলেজটা আছে এই নলেজটাতে আমি ত্রিপুরার মানুষের জন্য লাগাতে পারি। কারণ আমার অপশন অনেক ছিল। আমি জিআরই, টোফেল কোয়ালিফাইড, ফরেন এ যেতে পারতাম, বাইরে চাকরি করতে পারতাম। কিন্তু আমি দেখলাম কি সবাই যদি বাইরে চলে যায়, তাহলে আর ত্রিপুরার মানুষকে দেখবে কে? অবশ্যই। তো ত্রিপুরার মানুষের যারা পয়সা আছে ওরা বাইরে চলে যাবে। যারা গরিব ওরা কি করবে? ওদের তো মরা ছাড়া আর কোন উপায় নাই। তাই ভাবলাম যে আমার যতটুকু নলেজ, আমার যে সেক্টরটা, এই সেক্টরটাকে আমি শক্ত করি। অবশ্যই। যে মেডিকেল ইকুইপমেন্টস যাতে যদি ভালো থাকে, ডাক্তার কম বেশ থাকলেও ট্রিটমেন্ট হয়ে যাবে মানুষের। তো সেইজন্য স্ট্রাগল করা শুরু করি। তারপর ১ম এ ত্রিপুরা মেডিকেল কলেজে ছিলাম। তারপর অনেক চাকরি আমি করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও করেছি। কিন্তু আমার মন বসছিল না। কারণ আমি তো যেই উদ্দেশ্যে এসেছি ত্রিপুরাতে, যে জিবিতে কাজ করব বা হেলথ সেক্টরে, হেলথ ডিপার্টমেন্টে কাজ করব, সেই উদ্দেশ্যটা তো আমার পুরো হচ্ছিল না। আচ্ছা, আচ্ছা। তো সিপিএম, তখন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও কংগ্রেস। তো সেইজন্য সিপিএম আমাকে চাকরি দেয়নি। কারণ ওরাও ওইটাই মেইনটেইন করে, নলেজের কোনো দাম নেই। খালি ওই পার্টি। যে পার্টির কাজ করবে সেই পাবে। তো এই করে তারপর দেখলাম যে না, পলিটিক্স এ যেতেই লাগবে। পলিটিক্স এ না গেলে মানে এই সিপিএম এর মতো একটা জগদ্দল এই পার্টিকে উৎখাত করা না করলে ঠিক হবে না। তো ২০১৩ তে যখন মোদিজিও প্রাইম মিনিস্টার হয়নি, তখন আমি এটা জয়েন করেছি কাদের দেখে? অটল বিহারী বাজপাই, তারপর সুষমা স্বরাজ, এইসব যারা লিডার ছিলেন, যারা সত্যিকারের পলিটিক্যাল লিডার ছিলেন, যারা দেশের জন্য চিন্তা করতেন। তো ওদের আইডিওলজি, তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওদের আইডিওলজি দেখে আমি পার্টিতে জয়েন করেছি কাজ করার জন্য। তখন এরকম অবস্থা ছিল যে মানে আমরা যদি মিছিল নিয়েও বেরোতাম, তো মানুষ আমাদেরকে রাস্তায় পাগল বলতো। বলে, "এই পাগলগুলো যাচ্ছে বিজেপি করে।" তো সেই কন্ডিশনে কিন্তু আমরা কোন লোভের কারণে পার্টি জয়েন করিনি। তো এরকম করতে ২০১৫ এলো। ২০১৫ তে আমি ক্যান্ডিডেটও ছিলাম ২১ নম্বর ওয়ার্ডের ইয়েতে। ফাইট করলাম। তো যেই ইয়েতে বিধানসভায়, মানে আমার যে বিধানসভায় বিজেপির টোটাল ভোট ছিল ১২৬। আচ্ছা, ওই আচ্ছা। জায়গাতে শুধু আমার পরিচিতির কারণে লোক আমাকে ভালোবাসতো, আমার এরিয়ার লোক ভালোবাসতো বলে আমি প্রায় ৯৯৯ ভোট পেয়েছি। যেটার জন্য সিপিএম হেরে যায়। সেই সময় কংগ্রেস জিতে যায়। আরে সরি, কংগ্রেস হেরে যায়, সিপিএম জিতে সিপিএম যায়। জিতে যায়। তো সেটা আমি ইয়ে করিনি বলে আমার কথা আমি মানুষকে জানিয়েছি। তো মানুষ আমাকে ভোট দিয়েছে। এবার কে জিতেছে কে হেরেছে এটা আমার দেখে লাভ নেই। অবশ্যই। ঠিক আছে, তারপরেও ফাইট করতে থাকি। কিন্তু আমার একটা ইয়ে ছিল কি, নীতি আদর্শ নিয়ে থাকতাম। তো আমার নিজের পার্টির মধ্যেও যখন আমি অন্যায় দেখেছি আমি আওয়াজ তুলেছি। অবশ্যই। তো আমার দোষটাই শুধু যে আওয়াজ তোলা। যাকে অন্যায়কে তো আমাকে আকর্ষণ করে পার্টি থেকে আওয়াজ আস্তে, দেওয়া, আস্তে প্রতিবাদ করা। হ্যাঁ, তো আমাকে আস্তে পার্টি থেকে একটু সাইডলাইন করা হলো। তারপরে এলো কোভিড। কোভিড আসার পরে জিবিতে আম একটা পাইপলাইন সিস্টেমের, মানে অক্সিজেন পাইপলাইন সিস্টেমের একটা ফেইলিউর প্রবলেম হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, অবশ্যই সেই সময়ে আপনাকে একটু ডিস্টার্ব করছি। কোভিডের হ্যাঁ, সময়ে আমরা খবরের মাধ্যমে গণমাধ্যমে জানতে পারি, তখন তো ভয়াবহ অবস্থা ত্রিপুরার পরিস্থিতি খুবই স্বাস্থ্য হ্যাঁ, অবস্থা হ্যাঁ, খুবই হ্যাঁ। ভয়াবহ। তখন হয়তোবা স্বাস্থ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন ছিল আমার যতটুক আ রাইট। ও উনার তত্ত্বাবধানে আপনার আপ্রাণ চেষ্টায় জীবিতে যে কোভিডের সময় যে পরিস্থিতি ছিল যে ওখানে না, উনি কোভিড এর সময় কিন্তু উনি আর হেলথ মিনিস্টার ছিলেন না। আচ্ছা, আচ্ছা, এর আগেই উনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা। না, তখন সিএম বিপ্লব কুমার দেবই ছিলেন। ওই সময়ে মানে আপনার প্রচেষ্টা আমরা যতটুকু এই রাজ্যবাসী জানি, যারা জানে এই বিষয়গুলি, যে রাজ্যবাসী হ্যাঁ, হ্যাঁ, অনেক লোকের, অন্তত হ্যাঁ, হাজার লোকের উপরের আপনার বদালত হয়তোবা সৃষ্টিকর্তা কিংবা ভগবান বলুন, আল্লাহ বলুন, জেনে তাদের সৃষ্টিকর্তা আপনাদের সহযোগিতায় যে বড় একটা যে বিপদ থেকে রাজ্যবাসী মুক্তি হ্যাঁ, পেয়েছে, হ্যাঁ, সেটা আপনার যেটা আমরা খবরে জানতে পারলাম। তো হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই ঘটনাটা একটু বিস্তারিত জানতে। ওই ঘটনাটা ১ম এ তো যখন পাইপলাইন সিস্টেমে, মানে ২০২০ অগাস্ট মাসে মনে হয়। ডেটটা ঠিক খেয়াল নেই। অনেক বছর আগের তো। তো ১ম ৩ জন ৪ জন করে লোক মারা যাচ্ছিল রোজ। আচ্ছা, আচ্ছা। তো আমাকে একদিন ফোন করলো জিবি হাসপাতাল থেকে যে, "রাতুল তুমি একটু", আমি আগেই যেতাম। ওদেরকে অনেকবার আমি সেভ করেছি।
এরকম বিপদ থেকে। তো আমাকে চিনতো, তো আমাকে বলেছে যে, "তুমি একটু আসো, তোমার সঙ্গে একটা হাই লেভেল মিটিং আছে।" আমি বলছি, "আমি তো আপনাদের এমপ্লয়িও না। আমার সঙ্গে কিসের মিটিং?" না, আসো দরকার আছে। আচ্ছা গেলাম। তখন গিয়ে দেখলাম যে ত্রিপুরা গভর্নমেন্টের যত মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলুন, তারপর ওদের যে জিবি হেলথ এর যে ইন্টারনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওরা সবাই হাত তুলে দিয়েছে যে এই পাইপলাইন সিস্টেম আমরা রিপেয়ার করতে পারবো না। আর সেই সময়ে বাইরের থেকে ইঞ্জিনিয়ারও কেউ আসবে না। কোভিড কিন্তু পিরিয়ডে। সেই কোভিড পিরিয়ডে। তো আমিও জানতাম যদি আমি এক্ষুনি হাসপাতাল সবাই ঘরে ঢুকেও বাঁচতে পারছিল না। তো সেই সময় যদি আমি হাসপাতালে যেতাম, তাহলে আমার মৃত্যুও হতে পারত। অবশ্যই। কিন্তু কিন্তু আমার আমার মৃত্যুর কথাও আমি একবার চিন্তা করিনি। বা আমার থ্রুতে ভাইরাসটা আমার ঘরেও ঢুকতে পারত। আমার মা-বাবা, বুড়ো ওদেরও কিছু না কিছু হতে পারত। আমি হতে কারোর পারে। কথাই চিন্তা করিনি। তখন শুধু চিন্তা করেছি যে এই হাসপাতালে যে মানুষগুলা মরছে বা ভুগছে, ওদের কথাই শুধু আমি চিন্তা করেছি। আর সেই সময় আমার মনোপলি ছিল। আমি চাইলে গভর্নমেন্টের কাছে যত টাকা চাইতাম তত টাকা আমি পাইতাম। কিন্তু সেই টাকাটাও আমি নিইনি। আমি ৳১ ও নিইনি। ইভেন ইফ আমি ডিক্লারেশন দিয়েছি যে আমি এই কাজটার জন্য কোন টাকা নেব না। তো ১ম বার তো আমি রিপেয়ার করলাম। সেই সময়েও মিডিয়াতে ওরা কিছুতেই কোনো বাইট দেয়নি, কিছু দেয়নি বা জানায়ওনি মানুষকে যে কে করেছে বা আপনারা জানতেনও না। তারপরে প্রায় ১.৫ মাস পরে হঠাৎ করে একদিন যেদিন রাত্রেবেলা ঘটনাটা হলো, যে অক্সিজেন লেভেল 0 তে চলে এসছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে এই পাইপলাইন সিস্টেমটা, মানে এই বিল্ডিং গুলা তো সিপিএম আমলে বানানো। জবের থেকে বানানো হয়েছে, তারপরে থেকে কোনো মেইনটেন্যান্স হয়নি। তো মেইনটেন্যান্স না হওয়ার কারণে আমি তো রিপেয়ার করেছি, কিন্তু পুরোপুরি তো একদম ফুল মেইনটেন্যান্স আমি একা করতে পারবো না, এত অবশ্যই। বড়টা। তো আমি কাজ চালানোর মতো যাতে মানুষ বেঁচে যায়, অক্সিজেন ফ্লো ঠিক থাকে, ওরকম করেছি। তারপরে ওদেরকে ট্রেনিং দিয়ে এসেছি যে তোমরা কিভাবে এটাকে মেইনটেইন করবে। হ্যাঁ, অক্সিজেন কনজাম্পশনটা একটু বেশি হচ্ছিল। আমি বলছি তারপর ডাইরেক্টর বললেন যে কনজাম্পশন বেশি হোক, কোনো অসুবিধা নেই। এট লিস্ট তো মানুষ বাঁচছে এখন। আমি বলছি, "হ্যাঁ স্যার, মানুষ বেঁচে যাবে। আপনারা শুধু ওইটা দিয়ে একটু খেয়াল রাখবেন।" তাও ট্রেনিং দিয়েছি। ইভেন ইফ যারা চালাচ্ছিল ম্যানিফোল্ড সিস্টেম, মানে যেখান থেকে অক্সিজেন ছাড়ে, ওরা একজনও ট্রেন না বা ওদের কোনো সার্টিফিকেটও নেই। ঠিক আছে? তো ওদেরকে তবুও আমি ট্রেনিং দিয়ে এসছি, বুঝিয়ে এসছি। লোকও কম ছিল। এইবার সেদিন রাত্রেবেলা ওদেরকে যেভাবে মেইনটেন্যান্স করতে বলেছি, যেভাবে চালাতে বলেছি, হয়তোবা তারা কিছু মিসপ্লেস করেছে। যেহেতু ট্রেন্ড না, আর ওদেরকে কন্টিনিউয়াস প্রেসারেই রাখা হতো, সিলিন্ডার দিয়ে আসো, ওইটা করে আসো, ওইটা করে আসো। তো সেদিন রাত্রে হয়তো একটু মিস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো সঙ্গে, সঙ্গে আমাকে ফোন করাতে আমি সঙ্গে, সঙ্গে দৌড়ে গেছি। তো এরপরের দিন যে প্রতিমা মামি বলল যে আমার কোনো অর্ডারই ছিল না। আমার এর আগেই আমাকে অর্ডার দিয়ে রেখেছিল গভর্নমেন্ট। আচ্ছা, আচ্ছা। যে আমি যাতে এটা মেইনটেন্যান্স করি। তো গেলাম, গিয়ে আমি এটা আবার পুরো অ্যাডজাস্টমেন্ট করে আবার ঠিক করলাম। যদি সেদিন রাত্রে না যেতাম, সেদিন অ্যারাউন্ড 40 to 45 লোক হাই ফ্লো অক্সিজেনে ছিল। আচ্ছা, আচ্ছা। হাই ফ্লো অক্সিজেন মানে কিছুক্ষণের জন্য যদি ওদের থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হতো, ওরা মারা যেত। হুম। তা আমার মানে একদম তাড়াতাড়ি করে আমি যখন রেসপন্ড করে ১৫-২০ মিনিটের মধ্যে হাসপাতাল পৌঁছালাম। পৌঁছে গিয়ে সিস্টেমটাকে আবার আপ করলাম। তখন ওরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছে আরকি। তো এই কাজটাও আমি মানে একদম মানে শুধু মানবিকতার কারণে করলাম। সেদিন রাত্রে আমার শরীরও খুব খারাপ ছিল। তারপরেও আমি গেছি। এটার জন্যও টাকা নিইনি। পরের দিন মানে উঠে দেখি নেতারা আমাকে বলছে যে আমি নাকি মানুষ মারতে গেছি, আমি নাকি ক্রিমিনাল, আমি নাকি এই বলে ক্রাইম ব্রাঞ্চে কেস দিয়ে দিয়েছে। ভালো কথা, ক্রাইম ব্রাঞ্চে এখন কেস দিয়েছে আমাকে, ক্রাইম ব্রাঞ্চে ডাকাচ্ছে। ক্রাইম ব্রাঞ্চে গেলাম। ওরা কোয়েশ্চেন করছে। ওদের কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি। তো মানুষকে উপকার করে যদি মানে আমার এতটা ভুগতে হয়, এটা মানে ডক্টর কাফিল খানের মতো হয়ে গেছে আরকি ইউপির। আচ্ছা। যেটা হয়েছিল, ও মানুষ বাঁচিয়ে জেলে গেছিল। আমাকে জেলে নিতে পারেনি কারণ আমার হাতে প্রুফ ছিল। কারণ আমি তো এই নেতা মন্ত্রীদের চিনি। ওরা কোন সময় কোন জায়গায় ফাঁসি দেবে, এইজন্য আগের থেকেই আমি অথরিটি থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম। যে আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন ঠিক করতে, কিন্তু আপনারা আমাকে কাগজ দিন। পরবর্তী সময়ে আপনারাই মুখ উল্টে দেবেন বলে আমরা ওকে বলিইনি। তো সেই কাগজগুলো আমার কাছে ছিল বলে ক্রাইম ব্রাঞ্চ আর কিছু করতে পারেনি আমাকে। আচ্ছা, মাঝখানে একটু কথা ঠিক আছে, বলছি। তারপরেও হ্যাঁ, একটু আপনি যে একটু আগে বললেন যে জিবির মতন একটা ত্রিপুরার যে আমরা মানি যে ত্রিপুরা সবচেয়ে বড় চিকিৎসালয় আমাদের এই রাজ্যের, হ্যাঁ, লক্ষ 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 মানুষের আশা ভরসা স্বপ্ন সবকিছু এই ত্রিপুরা জিবি হাসপাতালের সাথে জড়িত আছে। সেখানে যে হ্যাঁ, মেকানিক্যাল মানে ইলেকট্রিক যে ইকুইপমেন্টগুলি আপনি রিপেয়ার করেন, এখানে আপনি একটু আগে বললেন যে হ্যাঁ, বিনা ট্রেইনে তাদেরকে কোভিড পিরিয়ডে, অ্যাটলিস্ট অন্য পিরিয়ডগুলি হুম, মানা যায়, এমন একটা মানে হাই ভোল্টেজ সিচুয়েশনে তাদেরকে বিনা ট্রেইনে ওখানে ইমপ্লিমেন্ট করে দিল। হ্যাঁ। এখন যে আমার কাছে কেসের কাগজ আছে, যাদের নাম এসছে ওরা একজনও ট্রেন না বা ওদের একজনেরও সার্টিফিকেট ছিল না। এটা প্রুফ আছে আমার কাছে।
আচ্ছা, তাহলে আমরা পরবর্তী শুনলাম যে আপনি একটু আগে আপনার সাথে আপনার মুখ থেকেই যে কথাটা শুনলাম যে আপনি নাকি এখানে মানুষ হত্যা করতে কিংবা বিভিন্ন ধরনের অ্যালিগেশন হ্যাঁ, আপনার হ্যাঁ, এগেইনস্ট এ লাগানো হয়েছে। অ্যাকচুয়ালি আপনাকে তো পারমিশন দেওয়া হয়েছে এগুলি মেরামত করার জন্য। একটা মানুষ যে মানুষের জন্য কাজ করে বিনা পরিশ্রমিকে শুধু হুম, মানবতার কল্যাণে যেখানে মানুষই সর্বশ্রেষ্ঠ সেই দিকে লক্ষ্য করে চায় যে মানুষকে বাঁচাক, আমাদের এই রাজ্যের মানুষকে বাঁচানো। এই হুম, ধরনের হুম, একজন মানুষের বিরুদ্ধে এলিগেশন সেটা লাগানো মানে সেটা খুবই দুঃখজনক। এই রাজ্যের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে না প্রত্যেকটা মানুষের জন্য খুবই দুঃখজনক। তো হুম। আপনি সেই বিষয়ে যে এখন বর্তমান পরিস্থিতি কি আপনাদের কি? এই যে তারপরে কি না, ঘটনাগুলি? সেটাই। এরপরে যখন আমি এরপরে এই পোস্টার মানে বায়োমেডিকেল পোস্টার সেটা সুদীপ রায় বর্মন ক্রিয়েট করে গেছিলেন। উনার যখন মন্ত্রিত্ব ছিল, যেটা সত্যি কথা সেটাই আমি বলব। তো ইন্টারভিউ হলো। ইন্টারভিউতে বাইরের থেকে প্যানেলিস্ট এসছে। মানে ত্রিপুরা গভর্নমেন্ট বাইরের থেকে এক্সপার্টস এনেছে। লোকাল এক্সপার্টস ছিল, এনআইটি, এনআইসির এক্সপার্টসরা ছিল। তো ওই এক্সপার্টসদের সামনে আমরা প্রায় ৬ জনের মতো ইঞ্জিনিয়ার ছিলাম। বাইরের থেকেও ইঞ্জিনিয়ার এসেছিল। ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউতে আমি 100 আউট অফ 100 পেয়েছি। তো তারপরে রেজাল্ট যে এসছে মানে চাকরির অফার যে এসছে এটাও ১ বছর পর। আচ্ছা, আচ্ছা। ইন্টারভিউর ১ বছর পর। সেটার পেছনেও হয়তোবা ওই আমার সত্য কথা বলার একটা ইয়ে ছিল। তারপরে দেখছে আর পারছে না কিছুতেই। তখন অফার লেটারটা ছেড়েছে। যাই হোক, তারপরে আমি কাজ করছি। এবার কাজ করতে গিয়ে অন্যায় তো হচ্ছে চারদিকে। আপনিও দেখছেন, আপনিও বারবার আওয়াজ তুলছেন। যখনই আমার আওয়াজ মানে এখন আমার অন্যায়টা হয়ে গেছে যে আমার আওয়াজ তোলা। কেন আমি কথা বলি? কেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি? সেটা আমার অপরাধ হয়ে গেছে। ৩ বছর আমি ছিলাম জীবিতে। ৩ বছরে আপনারা মেশিনারিজ এর ব্যাপারে কোন নিউজ পাননি। অবশ্যই না। আমি প্রত্যেকদিন ৪ টা ৫ টা মেশিন মিনিমাম আমি রিপেয়ার করতাম। তারপর এই যে জিবি হসপিটালটাকে আমি কোনদিন আমার কাজের জায়গা ভাবিনি। আমার বাড়ি ভেবেছি। যে আমার অবশ্যই। বাড়ির যদি একটা যন্ত্র নষ্ট হয়ে যায়, আমার বাড়ির একটা মেম্বার কষ্ট পাবে। সেই ভেবে আমি রাত্রে ডাকুক, দিনে তো থাকতামই। রোববারে ডাকুক, শনিবারে ডাকুক, বন্ধ দিনে ডাকুক, আমি যেতাম। ইভেন ইফ আমার একজন সাবস্টিটিউট ও ছিল না। যে আমি কাউকে হ্যান্ড ওভার করে আমি ছুটি নেব। আমি ব্যাঙ্গালোর গেছি আমার বোনের বাড়িতে। রাত্রেবেলা ১২টা অব্দি আমি একটা ভেন্টিলেটর মেশিন ফোনে আমার টেকনিশিয়ানকে এনে ইনস্টল করিয়ে একটা বাচ্চা ছেলের প্রাণ বাঁচিয়েছি। এরকম করেছি। তারপরে এই যে সিএম সাহেব বড়, বড় মানে হাঁকে উনি ট্রান্সপ্লান্ট করিয়ে দিয়েছে, এই করে দিয়েছে। মেশিনারিজ গুলা সেটআপ কে করেছে? পুরো আমি সেটআপ করেছি। যেদিন ফার্স্ট ট্রান্সপ্লান্ট হয়, সেই ট্রান্সপ্লান্টের জন্য একটা মেশিন চাই যেটাকে বলে স্ল্যাগ মেশিন। মানে স্লো ডায়ালাইসিস করে ওটা। আচ্ছা, আচ্ছা। যারা কিডনি ট্রান্সপ্লান্ট হয় ওদের একটা মাঝে মধ্যে দরকার পড়ে স্লো ডায়ালাইসিসের। এই মেশিনটা যদি স্ট্যান্ড বাই না থাকে, তাহলে কোনো মতেই কোনো সার্জন কোনো কিডনি ট্রান্সপ্লান্ট করবে না। কারণ বাই চান্স যদি দরকার পড়ে আর ওর ডায়ালাইসিস না হয় পেশেন্টটা মারা যাবে। সেই মেশিনটা জীবিত ছিল না। ইভেন ইফ ফার্স্ট ডায়ালাইসিস করে নিয়েছে থেকে মেশিন আনিয়ে মেশিনটা নষ্ট ছিল ওই সময়। আর মেশিনটা সিএমসির আন্ডারে ছিল। মানে কোম্পানির সিএমসির আন্ডারে। সিএমসি মানে হচ্ছে কোম্পানি সব দেখভাল করবে মেশিনের। অন্য কেউ ধরতে পারবে না। যদি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারও থাকে তবুও ধরতে পারবে না। উইথআউট পারমিশন। উইথআউট পারমিশন। আমি কোম্পানিকে এমএস স্যারকে বলে তখন এমএস ছিলেন ডক্টর শঙ্কর চক্রবর্তী। উনাকে বলে কোম্পানির সঙ্গে কথা বলে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কোম্পানিকে কনভিন্স করে আমি কোম্পানির ইঞ্জিনিয়ারকে ভিডিও কলে নিয়ে সঙ্গে সঞ্জীবনী যারা ডায়ালাইসিস করে জিবি হাসপাতাল বা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওদের ছেলেদের সঙ্গে নিয়ে রাত্র 12:30 অব্দি মেশিনটা রিপেয়ার করেছি। আর এই মেশিনটা ছাড়া পরের দিন ওটি হতো না হলে। ইভেন ইফ যেই ওটিতে ওরা ওটি করেছে সেখানে একটা লাইনের ডিস্টার্ব ছিল। অক্সিজেন আর নাইট্রোজেনের। আচ্ছা, আচ্ছা। আমি পুরো অক্সিজেনের সিস্টেম মানে অক্সিজেনের সিলিন্ডার বাল্ক সিলিন্ডার ঢুকিয়ে পুরো সিস্টেম বানিয়ে ওদের অপারেশন থিয়েটার রেডি করে দিয়েছি। যদি এটা না করতাম সেদিন কিডনি ট্রান্সপ্লান্ট হয় না। স্টার্ট হয় না ওইখানে। আর আমি যদি এই পয়েন্ট গুলা না ধরিয়ে দিতাম যে এই জায়গাতে ফল্ট আছে। আর আমি যদি নিজে এইগুলাকে রিপেয়ার না করতাম, কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয় না জীবিতে। কিন্তু আমার নাম কোথাও আসেনি। তাতেও আমার কোনো রিগ্রেট নেই। মানুষের জন্যই তো কাজ করেছি, নামের জন্য করিনি তো। অবশ্যই। তারপরে হচ্ছে তাও চুপ রইলাম। এইবার ওরা একের পর এক অন্যায় করে যাচ্ছে। আমি কোনো কথা বলতে পারব না। ওরা নিজের মতো করে মানে যা খুশি তা যেটা চোখে সহ্য হয় না সামনে ওইগুলোও করে যাচ্ছে। তা আমি কথা বলি, আওয়াজ তুলি। এবার ওরা তো আর সুযোগ পাচ্ছে না। এইবার যখন আমার অক্টোবরের ১০ তারিখে গত বছর আমার যখন কন্ট্রাক্ট শেষ হয় মানে কি এটা গত বছর কন্ট্রাকচুয়াল বলতে জব তো ১১ মাস পর, পর 2024 এর কথা বলছেন আপনি?
2025 এর কথা বলছি। আচ্ছা, আচ্ছা ২০২৫ আর অক্টোবর। ট্রান্সপ্লান্টটা হয়েছিল 2024 এ। আচ্ছা, আচ্ছা। তো যখন 2025 এর অক্টোবরের 10 তারিখ আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, এর আগেই আমি চিঠি দিই, যে প্রত্যেক বছরই আমি দিই যে আমার 11 মাস কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এটা রিনিউ করা হোক। তারপরে আর দেখি রিনিউয়াল আসছে না। আমি দিনের পর দিন ডাইরেক্টরেটে যাচ্ছি, ওকে রিকোয়েস্ট করছি, ওকে বলছি, বলে আমার ফাইলটা তো দেখো। ২ মাস কাজ করেছি। ২ মাস। একদম অক্টোবর মাসটা পুরো সেলারি পাইনি। নভেম্বর মাসটা পুরো সেলারি পাইনি। নভেম্বরের 29 তারিখ যখন আমি গেলাম, আমাকে বলছে, "দেখা যাক তোমার ফাইল কি হবে।" বলছি, "দেখা যাক মানে?" আমি কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমার ফাইলটা দেখা যাক। আমার দোষটা কোথায়? বলছে, "দেখা যাক কি হবে।" তারপর আমি বুঝে গেলাম যে এখন যদি আমি নিজের ফ্যামিলির চিন্তা একটু না করি, সবারই তো ফ্যামিলি আছে, সবারই তো অবশ্যই, পয়সা দরকার। অবশ্যই। আমার জমা পুঁজি সব শেষ হয়ে গেছে। এবার তারপর আমি বললাম যে, "না, এখন আমার ফ্যামিলিটাকে একটু দেখতে হবে।" তাই আমি সেদিনের এই নভেম্বরের 29 তারিখের পরে কাজ স্টপ করেছি জিবিতে। করার পরেও ওদের কোনো হেলদোল নেই। মেশিনারিজ কন্টিনিউয়াস খারাপ হচ্ছে। আমার কাছে কন্টিনিউয়াস ফোন আসছে। কল আমার কাছে আসছে। আমার কাছে সব রেকর্ড আছে। ওদের কোনো আমি এমএস কে বললাম, "স্যার, এরকম ভাবে মেশিন হয়ে নষ্ট।" বলে, "আমরা কি করব? হায়ার অথরিটি পারমিশন দিচ্ছে না।" এটা কি, তো বুঝলাম না। মানে ওদের ব্যাপারে কিছু বলা যাবে না। আজকে সোনম ওয়াংচুক আওয়াজ তুলেছে, ওদের অধিকারের কথা বলেছে, ও জেলে। আমাকে বাড়িতে বসিয়ে দিয়েছে। ওরা চায়টা কি সেটাই তো বুঝতে পারছি না। রাতুল স্যার একটু হায়ার অথরিটি বলতে আপনি কোন হায়ার অথরিটির কথা বলছেন? হেলথ মিনিস্টার, হেলথ মিনিস্টার। ডাইরেক্টর, সেক্রেটারি, ওএসডি। তো ওরা চায়টা কি অ্যাকচুয়ালি? আসলে কি ওরা মানুষের ভালো চায়, না শুধু ওদের ইগো? মানে ওদের ইগোতে লাগলে হয়ে গেছে। ওরা অন্যায় করতে থাকবে, কেউ কিছু বলতে পারবে না। আমি এটাই তো বুঝলাম না ভাই। তো ২০২৫ এর নভেম্বর মাস থেকে আপনি ২৯ তারিখে আপনি এখন আপনার কাজে যাচ্ছেন না। মতলব ওইখানে যাচ্ছেন না। না, এখন না। বর্তমান পরিস্থিতি জিবির যে পরিস্থিতি কি অবস্থা আছে আপনি কিছু জানেন খোঁজ খবর কি অবস্থা? কিছু সময় তো ডক্টররা আমাকে ফোন করে বলতো, "এই মেশিন খারাপ, ওই মেশিন খারাপ।" পরবর্তী সময় জানতে পারলাম ডক্টরদের ধমকাচ্ছে। ইনফরমেশন কেন বাইরে দাও? ডক্টররা কাজ করতে পারছে না মেশিন ছাড়া। নার্সরা কাজ করতে পারছে না মেশিন ছাড়া। কিন্তু কিছু বলা যাবে না। আর মিডিয়ার কথা তো বলেই লাভ নেই ভাই, আপনিও জানেন। ওরা কোনদিনও গভর্নমেন্টের এগেইনস্ট এ কোন কথা বলবে না। আপনার অ্যাবসেন্স এ কি মানুষ কাউকে মরে যাক। অন্য কাউকে রিক্রুট করেছে? না, 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 আর জিবিতে তো কন্টিনিউ তো ১ সেকেন্ডের জন্য ১ মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না। কারণ জিবির মতো জায়গায় ত্রিপুরা না, সবচেয়ে কারণ এগুলি যে ইলেকট্রিশিয়ান বা যেকোনো বলুন মেকানিক্যাল যে ইকুইপমেন্ট গুলি এগুলো তো ১ সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। না, কারণ না, হাজার, হাজার না। মানুষের জীবন জড়িয়ে আছে যেখানে। তো একদম, আপনি একদম। নভেম্বর মাস থেকে শুরু করে নভেম্বর, তারপর ডিসেম্বর গেল, এখন জানুয়ারি প্রায় শেষ। না, নভেম্বর তো পুরোটা করেছি। নভেম্বর পুরোটা করেছি। হ্যাঁ, ডিসেম্বর, জানুয়ারি। ডিসেম্বর, জানুয়ারি ২ মাস হয়ে গেল। এখন কি অবস্থায় আছে তাহলে স্বাস্থ্য অবস্থা কোন অবস্থায় আছে এখন বর্তমান যে জিবি হসপিটালের এই এখন মেশিন নষ্ট হচ্ছে। ওরা ওই মেডিসিটি বলে একটা কোম্পানি আছে, ওইটাকে এনএচএম থেকে পুরো ত্রিপুরা রাজ্যের যতগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল বা পিএইচসি, সিএসসি আছে, ওইগুলার মেশিনারিজ এর কন্ট্রাক্ট দিয়ে রেখেছে রিপেয়ারিং এর জন্য। এবার ভাই, আপনিও একটা ডিস্ট্রিক্টে থাকেন। আপনার ডিস্ট্রিক্ট হসপিটালের অবস্থাও আপনি জানেন। অবশ্যই। তো ওরা যদি ছোট-মোটো হসপিটালই সামাল না দিতে পারে, ওরা এত বড় জিবি হাসপাতাল কি করে সামাল দিবে? ওদের কন্ট্রাক্টটা আমার কাছে আছে। কন্ট্রাক্টে লেখা আছে, যদি কোন মেশিন খারাপ হয়, তাহলে ৪৮ ঘন্টার মধ্যে ঠিক করতে হবে। আর নাইলে ওই মেশিনটাকে রিপ্লেস করতে হবে ওদের আরেকটা মেশিন দিয়ে। যাতে সার্ভিস ব্যাঘাত না হয়। আপনি অবশ্যই। গিয়ে দেখুন তো আপনার ডিস্ট্রিক্ট হসপিটালে কয়দিন ধরে কয়টা মেশিন খারাপ? আর এগুলি কি কারোর বাবার সম্পত্তি নাকি? এগুলো তো পাবলিক প্রপার্টি। পাবলিকে আমার আর আপনার আর জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এগুলো কেনা হয়। এগুলো সার্ভিস দেওয়ার কথা ছিল। ওই কোম্পানিটা প্রত্যেক মাসে ৬০ লক্ষ টাকা নিচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি ৬০ lakhs, ক্যান ইউ ইমাজিন? আর আমি পুরো জিবি ৩ বছর আমি সার্ভিস দিয়েছি। আমার স্পেয়ার পার্টস এর খরচা হয়েছে একদম খুব জোর গেলে ৳৭,০০,০০০, ৬ থেকে ৳৭,০০,০০০। আর আমার ২ টো টেকনিশিয়ানের যা সেলারি, তাও কি টেকনিশিয়ান আমাকে দিয়েছে ওরা পার ডে বেসিস, লেবার, স্কিলড লেবার। স্কিল লেভেল। রিক্রুটও করেনি। তো এইভাবে ২ টো টেকনিশিয়ান নিয়ে ২৬ টা ডিপার্টমেন্ট আমি হ্যান্ডেল করেছি। দিন রাত্র খেটে। এটার ফল পেলাম আজকে, যে আমাকে ডিসকন্টিনিউ করা হলো। উইথআউট এনি রিজন। খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা যেটা হয়তোবা আপনারা দেখেছেন ক্রমাগত এই যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি এই রাজ্যে ক্রমাগত বাড়ছে। কমার দিকে কোনো লক্ষ্য নাই। এই রাজ্যের মানুষ প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত হয়রানি হচ্ছে। আর এই যে আমাদের রাজনীতির বলি আপনারা যেই পলিটিক্যাল পার্টির সাথে কোনো না যেহেতু এটা গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক অধিকার অনুযায়ী একটা না পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত থাকে। কিন্তু খুব সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো
এই ধরনের ইম্পোর্টেন্ট যে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যে রাজনীতি খেলা হয়, আপনার সেই সম্পর্কে কি বলবেন? সেটা তো ওরা তো সিপিএম এর থেকে কোনো কিছু আলাদা না। সিপিএম আমাকে চাকরি দেয়নি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কংগ্রেস বলে। আর ওদের হচ্ছে যে আমি ওদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ কেন তুলি? নাহলে তার কোনো রিজন দেখি না। আমি তো আপনি জিবিতে গিয়ে যেকোনো ডক্টরসদের জিজ্ঞেস করেন আমার সার্ভিসের ব্যাপারে। এভরিওয়ান ইস হ্যাপি। কারণ ওরা ফোন করলে সঙ্গে, সঙ্গে সার্ভিস পায়। ইভেন ইফ আমি একটা ছোট-মোটো সার্ভিস রুম রেডি করেছি, সার্ভিস সেন্টার রেডি করেছি। আস্তে, আস্তে করে ডেভেলপ করছিলাম এই ব্রাঞ্চটাকে, মানে বায়োমেডিক্যাল ব্রাঞ্চটাকে। ইভেন ইফ গভর্নমেন্টের কাছে প্রপোজালও দিয়েছিলাম যে আপনি আমার সঙ্গে আরো ২ জন ইঞ্জিনিয়ার দিন, আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ৩ জন করে টেকনিশিয়ান দিন। আমার ১৫,০০,০০০ টাকার মধ্যে পুরো বেতন দিয়ে, স্পেয়ার নিয়ে, সব নিয়ে পুরো ত্রিপুরার গল্প শেষ হয়ে যেত। এই জায়গাতে ৬০,০০,০০০ রুপিস দিচ্ছে ওই কোম্পানিটাকে। কেন দিচ্ছে জানি না। আর এদিকে আমাদের স্টেটে বেকাররা বসে আছে। আমার মতো ২-৩ জন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, আমার জুনিয়র অনেক। এক্সপেরিয়েন্স কম, চাকরি পায়নি, কোনদিন চাকরি করেনি। তো ওদেরকে নিয়ে আমি বলছি ওদেরকে আমি ট্রেন করব। টেকনিশিয়ানদের নেব, টেকনিশিয়ানদের ট্রেন করব। আমাদের নিজস্ব সফটওয়্যার বানাবো যাতে নিজস্ব পুরো ট্র্যাক করা যায় প্রত্যেকটা পিএসসি, সিএসসি। ট্র্যাক করে মেশিনারিজ গুলো ঠিক রাখা যায়। তো তাতে আপনার মানে স্টেটের পয়সাও বাঁচতো। প্লাস স্টেটের কিছু যুবক-যুবতীদের চাকরিও হতো। একটা সুন্দর করে ডিপার্টমেন্ট। ডাক্তাররা এক্সপার্ট হেলথ সেক্টরে। মানে আপনার সুস্থতা বা আপনার সুস্থ শরীরের ব্যাপারে ডাক্তাররা এক্সপার্ট। কিন্তু ডাক্তাররা মেশিনারিজ এর ব্যাপারে কিছু জানে না। অবশ্যই। তাহলে ওই জায়গাতে যদি একজন এক্সপার্ট বসে আছে তোমার স্টেটে, ঠিক আছে। এবার পলিটিক্যাল সাইডটা আলাদা, প্রফেশনাল সাইড আলাদা। ওরা কি করে প্রফেশনাল আর পলিটিক্যাল সাইড মিক্স করে দেয়। আমার পলিটিক্যাল ভিউ আলাদা হতেই পারে। কিন্তু আমার এক্সপার্টাইজটা তো আর পলিটিক্যালাইজ করা যায় না। তো সেটাই আমার বক্তব্য আরকি। আর ওরা যদি মনে করে আমাকে বাড়িতে বসিয়ে আমার মুখ বন্ধ করবে, এটা ইম্পসিবল দাদা। ইম্পসিবল। কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি আমি আজকে আওয়াজ না তুলি, তাহলে আপনি যেভাবে তুলছেন বা আমি যেভাবে তুলছি, আমাদের নেক্সট জেনারেশন গুলো আমাদেরকে জুতো পেটা করবে। অবশ্যই। বলে সোসাইটিটা ধ্বংস হয়ে গেল, তোমরা কিচ্ছু করোনি। আমাদের ফিউচার নষ্ট করে দিয়েছো তোমরা। একটু আগে আপনার থেকে একটা শুনলাম যে আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন। অ্যাকচুয়ালি আপনার যে ডিউটি বা আপনার যে রুলসটা ছিল, আপনার তো জনগণের জন্য কাজ করছেন। এই রাজ্যের হ্যাঁ, আপামর যে জনগণ, হতদরিদ্র মানুষ তারাই তো যায়। কারণ আমরা দেখি যে স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নত সেটা আপনারাও সবাই জানেন যে কোনো মন্ত্রী, বিধায়ক কিংবা কোনো হাই লেভেলের যারা হুম, দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, তাদের কোনো সুস্থতার জন্য বা সামান্য কিছু শারীরিক অসুস্থ হলে কিন্তু জিবি হাসপাতালে যায় না। না। কেউ ইভেন ইফ জিবি হাসপাতালের এক্সপার্টস দের নিয়ে যাচ্ছে প্রাইভেট হসপিটালে প্রাইভেট হসপিটালে, ট্রিটমেন্ট করানোর। আউট অফ স্টেট। ইভেন আমরা দেখতে পাচ্ছি যে ওরা মিডিয়ার সামনে এসে বলল, "আমাদের টাকা আছে, আমরা আমেরিকা নিয়ে যাবো।" রাজ্যের হ্যাঁ, তাহলে মূল উদ্দেশ্য এই রাজ্যের আপামর জনগণ, হতদরিদ্র মানুষ যারা একটু সুস্থতার জন্য দিন-রাত স্বপ্ন দেখে। জনগণের ট্যাক্সের রাইট। টাকা, আপনার সবার ট্যাক্সের টাকায় একটু সামান্য সুস্থতা কামনা করে ভালো চিকিৎসার জন্য আশাবাদী তারা। তাদের এই যে স্বপ্নগুলি আসলে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতন নাই। ইভেন ইফ নার্সের সাংঘাতিক স্কেয়ারসিটি জিবি হসপিটালে। নার্সের স্কেয়ারসিটি আছে পুরো স্টেটে। রেডিওগ্রাফারের স্কেয়ারসিটি আছে পুরো স্টেটে। ওরা রিক্রুট করছে না কেন? বেকার পড়ে আছে সব। এত টাকা যায় কোথায় দাদা? টাকাগুলো যায় কোথায়? আমরা তো খবরের মাধ্যমে প্রায়ই দেখি যে জিবি হসপিটালে গত পরশুদিন দেখলাম যে একটা ৩ মাসের শিশু কিনা আ ভুল ট্রিটমেন্টের কারণে ৩ মাসের একটা শিশু প্রাণ হারালো। খুবই দুঃখজনক। ব্যাপারটা হয়তোবা আপনিও দেখেছেন গত পরশুদিন। ৩ মাসের একটা শিশু ভুল ইনজেকশনের কারণে হয়তোবা গেছে। কিন্তু অনেক জায়গায় দেখি যে অনেক স্টেটমেন্ট দেখি যে পাবলিক স্টেটমেন্টের উপরে আপনি দেখি যে যারা উইথআউট, আপনি একটু আগে যে বললেন যে ট্রেন ছাড়া তারা রিক্রুট করে বা ইমপ্লিমেন্ট করে ওই জায়গায় কাজ করার জন্য পারমিশন দেয়। এই ধরনের ঘটনাই বেশি দেখা যায় মিডিয়ার মাধ্যমে, যা আমরা মোবাইলে দেখতে পারি। অ্যাকচুয়ালি এই বিষয়ে আপনি কতটুকু জানেন কিংবা কতটুকু সত্যতা? শোনেন, এই বিষয়ে আমি আপনাকে বলব যেখানে ৩-৪টে বাচ্চার জন্য একটা নার্স দেওয়ার কথা, সেখানে ২০টা বাচ্চাকে একটা নার্স দেখছে। ও কয় দিকে মাথা লাগাবে? আপনি বলুন ও কয় দিকে মাথা লাগাবে? আমি সেইজন্য তো একটু আগে বললাম যে scarcity of nurse এর কারণে ট্রিটমেন্ট ভুল হয় অনেক সময়। আমরা ডক্টরসদের পাবলিক বোঝে না, পাবলিক গিয়ে ডক্টরসদের মারে বা নার্সের উপরে হাত তোলে। ওদের দোষ নেই দাদা। ওরা দিন-রাত্র খাচ্ছে। ওরা মুখ বন্ধ করে চুপ করে খাটতে হচ্ছে ওদের। ওরাই বা যাবে কোথায়? একটা ২০টা বাচ্চার জন্য যদি ১ টা বা ২ টো নার্স থাকে তাহলে ওরা দিশেহারা হয়ে যায় এনআইসিইউ তে, পিআইসিইউ তে। অবশ্যই।
কারণ প্রত্যেকটা বাচ্চা ক্রিটিক্যাল। এর মধ্যে তো ১-২ টা ভুল হতেই পারে, ওরাও তো মানুষ। এভরি মিনিট পার সেকেন্ডে এগুলি চেক করে থাকতে লাগে, কনস্ট্যান্ট তাদের উপর ফলো আপ করতে লাগে ফলো আপ বাচ্চাদের। করতে লাগে। তাহলে ওদেরকে দোষ দিয়ে লাভ নেই তো, ওদেরকে মেরে লাভ নেই তো। গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে হবে। আর মানুষ তো চুপ। মানুষ তো সহ্য করছে। নিজের উপরে যখন আসছে তখন চিৎকার করছে। তখন চিৎকার করে লাভ হবে না তো। আজকে আমার কোনো অসুবিধা ছিল না। আমার আওয়াজ তোলার দরকারও ছিল না। আমি আওয়াজ তুলছি কেন? কারণ পরবর্তী সময়ে যখন আমার পাশের ঘরে যদি আগুন লাগে, আগুনটা আমার ঘরে আসারও চান্সেস থাকে। তো সেইজন্য জলের বালতি নিয়ে আমারও বেরোতে লাগবে। তো প্রত্যেকটা মানুষের বেরোতে লাগবে আগুন নিভাতে হলে। আমি আর আপনি চেষ্টা করতে পারি মানুষকে জাগানোর। মানুষ না জাগলে তো হবে না। এটাই কথা আরকি। খুবই দুঃখজনক। আশা করি ভালো থাকবেন এবং হ্যাঁ, আমরা এই রাজ্যের মানুষ আশাবাদী শীঘ্রই আমাদের এই যে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষা পরিষেবা যাই কিছু আছে রাজ্যে, এগুলি আস্তে, আস্তে মানুষ বুঝবে, মানুষ জাগ্রত হবে। আর এই দুর্নীতির বিরুদ্ধে সেটাই। অবশ্যই সবাই মিলে একদিন দাঁড়াবো এবং আর তার আপনার সফল সঙ্গে করব। আমিও আছি। আমিও দুর্নীতির বিরুদ্ধেই কথা বলব, অন্যায়ের বিরুদ্ধেই কথা বলব এখন থেকে। আমার মুখ বন্ধ হবে না। ঠিক আছে তাহলে।